নমস্কার, আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়েছি। সরাসরি ফোন করতে দেখুন গ্লোব টিভির পর্দায় দুটি নাম্বার যাচ্ছে, আর দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং আরেকটি হচ্ছে 9836396305। দুটি নাম্বারই লিখবেন, কারণ নেটওয়ার্ক প্রবলেমের জন্য কোনো সময় যদি একটি নাম্বারে আপনারা নাও পান তাহলে আরেকটি নাম্বারে অতি অবশ্যই পাবেন। ওই জন্য দুটি নাম্বারই লিখবেন, 9836955394 এবং 9836396305। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন আরজিকর হসপিটালের কাছে। সেখানে আমার নিজস্ব বাসগৃহ, গৃহমন্দির। ওখানে অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ থাকে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এছাড়াও হাওড়া ময়দানে আমার নিজস্ব চেম্বার রয়েছে। লোকনাথ ব্রহ্মচারী যে এপিসোড আপনাদের সামনে করছি, ভারতবর্ষের সাধকদের বাণী এবং তাদের জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরাটাই আমার ভক্তদের উদ্দেশ্যে। আমি তাদের পথ চলা এবং তাদের যে সমস্ত বাণী মনুষ্য জগৎকে উন্নততর এবং আদর্শময় করেছিল এবং জীবনকে অনেক সহজ করেছিল, সেই সব বাণী আপনাদের সামনে তুলে ধরছি। এবং তাদের জীবন কাহিনী তারা কিভাবে কাটিয়েছেন এবং কিভাবে তারা বুঝতে পারতেন মানুষকে দেখে বা মানুষ আসার আগে কে আসতে চলেছে, কিভাবেই সেটা হলো। আমি এরকম একটা ঘটনা বলি। আজকে পর্ব নাম্বার 37, লোকনাথ ব্রহ্মচারী পর্ব। যে বাবার আশ্রমে তার কাছে আসার আগেই সেই ব্যক্তির সম্বন্ধে বাবা সমস্ত কিছুই জেনে ফেললেন। কিভাবে সেটা হলো আমি আসি। কি ঘটনা সেদিন বারদির আশ্রমে ঘটেছিল। লোকনাথ বাবা একদিন নিজের কুঠিরে ভক্তদল পরিবৃত হয়ে বসে আছেন। হঠাৎ দেখা গেল তিনি কোনো এক অপরাধী ব্যক্তিকে লক্ষ্য করে আপন মনে ভৎসনা করে চলেছেন। অর্থাৎ বাবা সেই আশ্রম কুটিরে ভক্তদের সামনে মনে মনে ভৎসনা করে চলেছেন। ভক্তরা কিছুটা বুঝতেও পারেনি। সকলে ইয়ার অর্থ বুঝতে না পারায়, অর্থাৎ ভক্তরা এর অর্থটা কিছুতেই বুঝতে পারল না। একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর এক অপরিচিত ব্রাহ্মণ আশ্রমে এসে উপস্থিত হয়। বারদিতে সে জীবনে আগে কোনোদিন আসেনি। এই আগন্তুককে দেখে লোকনাথ বাবা হঠাৎ ক্ষেপে গিয়ে প্রচুর কটূক্তি ও তিরস্কার করেন। সবাই একটু আশ্চর্যই হলো যে একজন ব্রাহ্মণের আগমনে বাবা এতখানি রেগেও কেন গেলেন, তাকে কটূক্তি এবং তিরস্কারও কেন করলেন। যেন নবগতের পক্ষে এই ধরনের রোষ ও গালিগালাজ সহ্য করা কঠিন, এমনই বাবা তাকে বলেছিলেন। আগন্তুক তাই কিছুক্ষণ পরে গোসাইয়ের আশ্রম থেকে বিদায় গ্রহণ করলেন, অর্থাৎ চলে গেলেন আশ্রম থেকে। আশ্রমের সবাই যখন ভাবছে বাবা এইরূপ ব্যবহার না করলেই চলতো, বাবার এই রকম ব্যবহার করা এই নবাগত ব্রাহ্মণের সঙ্গে উচিত হয়নি। লোকনাথ বাবা তখন আশ্রমবাসীদের বলেন, তোরা মনে খুব দুঃখ পেয়েছিস, তাই তো? এই বামুনের সম্বন্ধে তবে শুনে রাখ। এই বামুনের একটা বিবাহযোগ্য মেয়ে আছে, কন্যা আছে। বরপক্ষ থেকে পণ নিয়ে দরাদরি করছে এই বামুন, অর্থাৎ মেয়ে সুন্দরী এবং ব্রাহ্মণ ঘরের। ফলে তার বিয়ের জন্য যে বরপক্ষ অতিরিক্ত পণ দেবে তার ঘরেই মেয়েকে বিবাহ দেবে। তা যে বেশি পণ দেবে সেখানেই মেয়ে বিয়ে দেবে। এই উদ্দেশ্যেই বাবার কাছে এসছে যে বর্তমানে যে বরপক্ষ পণ দেবে সে 800 টাকা ধার্য করেছে। সে এসছিল এই উদ্দেশ্যে বাবার কাছে যে এই 800 টাকা যেটা পেয়েছি এটাই কি সর্বশেষ? তখনকার দিনে 800 টাকা অতিরিক্ত মূল্যবান। বর্তমান দিনে হয়তো এটা 80,000-এর সমান কি 8 লাখের সমান।
8 লাখই হবে, কারণ আমি যেগুলো বলছি এগুলো 1200 বঙ্গাব্দের কথা, এখন 1400, ফলে 200 বছর আগেকার ঘটনা। তাহলে এই ব্রাহ্মণটা এসেছিল বাবার কাছে কি করতে, না পণ কি আরো বাড়তে পারে, না এই ঘরেই মেয়েকে কন্যাস্ত্র করবে, অর্থাৎ এই পাত্রেই মেয়েকে বিয়ে দেবে এই পাত্রের সঙ্গে। কিন্তু বেটা, বাবা লোকনাথ বলছেন, বেটা শুধু টাকাটার অঙ্কই চিনে গেল, মেয়েটার ভবিষ্যতের কথা কিছুই ভাবলো না। মেয়ে অপাত্রে পড়ছে কি সুপাত্রে পড়ছে কি কুপাত্রে পড়ছে সেটাও দেখার প্রয়োজনও সে মনে করে না। তার কাছে অর্থটাই সব, কন্যাকে পণ্য হিসাবে ব্যবহার করছে। বেটা যেন নরমাংস বিক্রেতা কসাই, তাই তো ওকে আমি আশ্রম থেকে তাড়ালাম। এই হচ্ছে বাবার কটূক্তি। আগে কলার বন্ধুকে দেখেনি, তারপর কি ঘটেছিল সব বলছি। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছিলাম। মালদা থেকে বলছেন, কি নাম আপনার? প্রীতম। প্রীতম কি? প্রীতম দাস। আচ্ছা, জন্ম তারিখ আপনার নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, 16/11। হ্যাঁ, 16/11 2005। 2005। টাইম? দুপুর 12টা। জন্মস্থান? মালদা জেলা। প্রশ্ন, আচ্ছা বুধবার কি জন্মবার? হ্যাঁ, বুধবার জন্মবার ছিল। প্রশ্ন কি? মানে এই বিজনেস করলে কি রিলেটেড বিজনেস করতে পারি? আচ্ছা, এখন কি করছেন আপনি? এখন তো মানে উচ্চ শিক্ষার জন্য। আচ্ছা, উচ্চ শিক্ষা, কোন বিষয় উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছো প্রীতম? সোশ্যোলজি। আচ্ছা, তা এখন হঠাৎ মনের মধ্যে ব্যবসা কেন এলো? বিজনেস বিজনেস লাইনে যেতে চাই, তো কি রিলেটেড বিজনেস করলে জীবনে সফলতা পাবো? আচ্ছা, তো তুমি পড়াশোনা যে করছো, পড়াশোনা কি ছেড়ে দিয়ে ব্যবসা করবে? না না না। তাহলে পড়াশোনাটা তোমার কাছে ম্যান্ডেটরি হবে আর সেকেন্ডারি হিসেবে বিজনেস করতে চাইছো? পড়াশোনাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে বিজনেস স্টার্ট করতে। আচ্ছা, কবে তোমার কোর্স কমপ্লিট হবে? আরো 3 বছর আছে গ্র্যাজুয়েশন কমপ্লিট। 3 বছর এখনো বাকি আছে গ্র্যাজুয়েশন করতে, তাই তো? তাহলে 3 বছরে তোমার এখন মনের মধ্যে কি চিন্তা আসছে, কি ব্যবসা করলে তোমার ভালো হবে 3 বছর পরে? হ্যাঁ, তোমার কি মনে হচ্ছে? মানে কি রিলেটেড বিজনেস করলে সবথেকে? আমি তোমাকে জিজ্ঞেস করছি, তোমার কি মনে হচ্ছে এখন কি ব্যবসা করলে ভালো হবে? আমি তো আসছি জ্যোতিষ গণনায়, তোমার মন কি বলছে, কোন ব্যবসায় তোমার ভালো হবে? গুডস এর ব্যবসা। গুডস? কিসের গুডস? গুডস রিলেটেড আইডন। আরে গুডস তো প্রচুর গুডস আছে। গুডস মানে মালপত্রকে বলা হয় গুডস বাংলায়। তা কিসের গুডস, কি প্রকার আইটেম? খাবারের বা ফুড রিলেটেড। ফুড রিলেটেড। এবার ফুড রিলেটেড মধ্যে অনেক ব্যাপার আছে। সেটা ড্রাই ফ্রুটস হবে, না সিল প্যাক ফুড হবে, না সুইটসের দোকান হবে, না তুমি চপ মুড়ির দোকান করবে, না ফাস্ট ফুডের দোকান করবে, কোনটা চিন্তা ভাবনা করছো? ফুড গুডস এর ব্যবসা। গুডসের, সেটাই তো বলছি, কি ড্রাই ফ্রুটস না সুইটস, কোন ধরনের? না ঝালমুড়ির চপ বিক্রি করবে, না ফাস্ট ফুড এই চাউমিন এগরোল ইত্যাদি এইসব কাজ করবে, কোনটা তোমার ইচ্ছা? ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটস কি এক্সপোর্ট ইম্পোর্ট করতে চাইছো, না লোকাল জায়গায় দোকান কিনে মাল বিক্রি করতে চাইছো? এমনি কিছু আয়রন রিলেটেড বা। আচ্ছা, তা বাবা আমার যেটা মনে হচ্ছে তোমার হরোস্কোপ দেখে বর্তমানে এই বর্তমানে তোমার মনটা খুব চঞ্চল হয়ে গিয়েছে, আমি যেটা বুঝতে পারছি এখন। সেই চঞ্চলতার কারণে 3 বছর বাদে তুমি যে ব্যবসাটা করবে সেটা এখন চিন্তা করে লাভ নেই, কারণ তোমার পৈতৃক সূত্রে তো ব্যবসা নেই। সুতরাং তুমি এখন মানে তোমার মনোযোগটা হওয়া উচিত পড়াশোনার দিকে, যে সোশ্যোলজি নিয়ে তুমি পড়াশোনা করছো, এবং এটা পাশ করার পর তারপর তোমার চিন্তা ভাবনা করা উচিত। আগে এখন ফোকাসটা পড়াশোনার দিকে করো, কেমন? জয় মাতা। 3 বছর পরে কি ব্যবসা হবে এখন থেকে ভেবে লাভ নেই। কেন লাভ নেই?
কারণ মানুষের জীবনে অনেক চিন্তা ভাবনা আগে থেকে উৎপন্ন হয়, আবার কিছুদিন যাবৎ সেটা বিলিয়েও যাবে। কারণ যে চিন্তা, এটা একটা করতলের একটা ব্যাপার রয়েছে হস্তরেখায়। কিরকম? আমরা এই আমাদের হস্তরেখাকে 3টে ভাগে ভাগ করি। এইটা চেতনাকে আমরা 3 রকম ভাগে ভাগ করতে পারি। কিরকম ভাবে? একটা হচ্ছে আমাদের মনের মধ্যে কোনো চিন্তাধারা উৎপন্ন হয় এই স্থান থেকে, এবং সেই চিন্তাধারাটা বাস্তবায়িত হয় এই স্থানটা থেকে, এবং যে চিন্তাধারা চিন্তা থেকে গেল কিন্তু কেউ বাস্তবায়িত করতে পারল না, সেইটা থেকে যায় এই স্থান থেকে। সুতরাং এই চিন্তা এবং তার বাস্তবায়নের ওপর মানুষের জীবনের উন্নতি বা সাকসেস বা হ্যাপিনেস নির্ভর করে। আপনি ভাবছেন একটা জিনিস করবেন, ওই ভাবাটা ভাবাই থেকে গেল, আর আকাশের দিকে তাকিয়ে দেখলেন আমি নিজে কবে গাড়ি চড়বো, কবে স্যুটবুট পরে গাড়িতে বসবো, আমার জন্য গাড়িতে আগে থেকে এসি চালিয়ে রাখবে গরমের মধ্যে, বা বাড়িতে একটা এসি থাকবে, বা আমার পড়ার টেবিলের সামনে এসি থাকবে। মনে রাখতে হবে, জীবনে কষ্ট করলেই সে কেষ্ট পায়। আমার এতদিনের প্রফেশনে, আমার মন্দির বলুন, আমার ঘর বলুন, আমার চেম্বার বলুন, সবই এসি, কিন্তু আমি যখন শুরু করি তখন এগুলো কিছুই ছিল না। সুতরাং প্রত্যেকটা মানুষকে জীবনে সাকসেস পেতে গেলে কষ্ট করতে হয়, এবং সাকসেসের রাস্তা আমার জানা আছে। মায়াংতন্ত্র দ্বারা এমন কোনো কাজ নেই যা সাধ্য করা যায়। এই জন্য বলা আছে, সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে ধারণ ছাড়া প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটের জুড়ি মেলা ভার। অবশ্যই আমার যে মেটাল ট্যাবলেট না, এ কথা বলে, কাউকে পড়ানোর কিছু দরকার নেই। এই যে যজ্ঞ হয়, এই যজ্ঞতে ক্রিয়া করলেই সেই ব্যক্তির ভালো হয়। অর্থাৎ আপনার ছেলের মঙ্গলের জন্য এসছেন, চাকরির জন্য হোক, ব্যবসা উন্নতির জন্য, কিন্তু ছেলের কিন্তু কিছু পড়ানো যাবে না তাকে। তাহলে কি করতে হবে? ছেলের নাম এবং ছবি দিয়ে এই যজ্ঞে ক্রিয়া করে দিলে সেই অদৃশ্য শক্তি আসবে, যজ্ঞে উপবিষ্ট হবে, তাকে আগমন বার্তা জানাতে হয়, এবং তার সামনে সেই ব্যক্তির যার মঙ্গলের কাজ করতে হবে তার ছবি এবং নাম দিয়ে যে ক্রিয়াটা করা হয়, এবং এর জন্য সাকল্য প্রয়োগ হয়, যজ্ঞতে আহুতি দেওয়া হয়। এর ফলে সেই ব্যক্তিকে কিছু পড়ানোর দরকার নেই, সেই অদৃশ্য শক্তি তার চলার পথের বাধা দূর করে দেবে। যেমন ধরুন, আপনার স্বামী আপনার হাতছাড়া হয়ে গিয়েছে, বুঝতে পারছেন কোনো মহিলার সাথে সম্পর্ক করেছে, বা আপনার স্ত্রী এরকম কিছু, আপনি একটা সন্দেহ করছেন, তো যাকে বশীকরণ করবেন তাকে তো কিছু পড়ানো যাবে না। সুতরাং এটা ধারণ ছাড়া প্রতিকার একমাত্র এই মায়াংতন্ত্রে হয়। আর শত্রু, কেউ যদি কালে জাদু দ্বারা ক্ষতি করে, কেউ যদি আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি মুসলিম সুলেমানি তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি পিশাচ তন্ত্র দ্বারা বা ডাকিনী তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি পুতুল দিয়ে কাজ করে, পুতুল তন্ত্রে কাজ করে, বা অন্য তন্ত্র পুতুল দিয়ে কাজ হয়, সব তন্ত্রের উপর মায়াংতন্ত্র। কেন? কামাখ্যা মায়ের সেই শ্রেষ্ঠ তন্ত্র মায়াংতন্ত্র, যে কোনো কাজকে, অসাধ্যকে সাধন করা। অর্থাৎ শত্রু যদি আপনাকে বাণ মেরে থাকে, সেই বাণটা কাটায় একমাত্র মায়াংতন্ত্র দ্বারা। মনে করবেন, অঘরী ক্রিয়ার অশুভ প্রভাব একমাত্র মায়াংতন্ত্র দ্বারা ঠিক করা যায়, এবং 100% করা যাবে। কেউ বাড়িতে বলবে, আমাদের সত্যনারায়ণ পুজো হয়েছে, প্রসাদ নিন। আপনি যদি মনে করেন সে আপনার শত্রু হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেই প্রসাদ কোনোদিন খাবেন না। কেন? অবশ্যই ঠাকুরের প্রসাদ তাকে নিবেদন করা হয়েছে কিনা নারায়ণকে আপনি দেখেননি, সেই সিন্নি বা প্রসাদ আপনাকে ওষুধ করে দিয়ে যাচ্ছে কিনা সেটাও আপনি জানেন না। সুতরাং মনে করবেন, দুধ থেকে বান চালালে তো অবশ্যই লাগে, সে এক্সপার্ট লোক দরকার আমার মতো। আর খাবারের সঙ্গে মিশিয়ে অনেক কিছু খাওয়ানো যায়, সেটা নন এক্সপার্টও লোক পারে। অর্থাৎ
খাবারের জিনিস যদি মনে করেন শত্রু বাড়ি থেকে এসছে কখনোই ভক্ষণ করবেন না, সেটা ঠাকুরের প্রসাদ হলেও। এর দ্বারা কিন্তু ক্ষতি করে আপনার পেটে ওষুধ ঢুকিয়ে দিতে পারে। অবশ্যই মায়াংতন্ত্রে ওষুধ তোলার সিস্টেম আছে, তার জন্য কোনো কিছু বুজরুকির জায়গা নেই, একদম পরিষ্কার এবং সিধা সাপটা। প্রত্যেকটা মানুষ যারা এসছেন তারা জানেন আমি কিভাবে ওষুধ তুলি এবং প্রত্যেকে ভালো আছেন। আগে দেখি কলার বন্ধু কে আছেন। জয় মা তারা। নমস্কার স্যার। জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শামসি থেকে বলছি। আমি আমার মায়ের ব্যাপারে একটু জানতে চাই। মায়ের ব্যাপারে? আচ্ছা, শামসি কোন জেলায় বলছে? শামসি আপনার এই চাচল। চাচল মানে মালদা জেলা নাকি? হ্যাঁ, ওদিকে পড়ছে। হ্যাঁ, জন্ম তার মায়ের নাম কি? তন্দ্রা। তন্দ্রা কি সরকার। আচ্ছা, জন্ম তারিখ? 18 সেপ্টেম্বর 18 সেপ্টেম্বর 1976। 1976। টাইম? রাত্রি 8টা। জন্মস্থান? শামসি। কোথায়? শামসি। আচ্ছা, আমার অনুষ্ঠান কি দেখা হয় না আজকে প্রথম দিন? আমার মনে হচ্ছে তো দেখা হয় আমার অনুষ্ঠান। না স্যার, অনুষ্ঠান দেখা হয়, লাইন পাই না, আজকে হঠাৎ লাইন পেয়ে গেছি। কিরকম লাগে আমার অনুষ্ঠান? ভালো লাগে, আপনার প্রেডিকশন গুলো ভালো লাগে, আর ভালো কথা বলেন, অনেক ভালো লাগে। আচ্ছা, এবার বলি তো, গ্লোব টিভির পর্দায় তো অনেকেই অনুষ্ঠান করেন, অনেক টিভিতে অনেক অনুষ্ঠান করেন, তা আমার কি তাদের মধ্যে কিছু বিশেষত্ব আলাদা আছে? কেন, আমার কি প্রেডিকশনটা পারফেক্ট, না টিভিতে সাধকদের সম্বন্ধে বলি সেটা ভালো লাগে শুনতে, কোনটা? না না, প্রেডিকশন গুলো করেন ভালো লাগে, আর ভালো মাঝে মাঝে এপিসোডে আপনার ভালো কথা বলেন, এটার জন্য অনেক ভালো লাগে আরো। আচ্ছা, আপনি কোনো এর আগে কোনো অ্যাস্ট্রোলজারকে ফোন করেছেন আপনার মায়ের সম্বন্ধে? না না না। এই প্রথম দিন? হ্যাঁ। আচ্ছা, আপনি কি বাড়িতে কোনো কিছু টিপস টোটকা করেন? আপনি নিশ্চয়ই জ্যোতিষীর প্রোগ্রাম দেখেন, মানে অনেক জ্যোতিষী টিপস টোটকা দেয়, কোনো টিপস টোটকা করেন বাড়িতে? না না, কিছু করেন না, ঠিক আছে। আপনার মায়ের যেটা জন্মবার দেখতে পাচ্ছি শনিবার কি? হ্যাঁ। আচ্ছা, এবার প্রশ্ন করুন, কি প্রশ্ন আপনার? শরীর স্বাস্থ্য আর আপনার শরীর স্বাস্থ্যের দিকে একটু উন্নতি আছে কিনা। আচ্ছা, এটা যে দেখতে পাচ্ছি হচ্ছে এখন মেষ লগ্ন ওনার, এবং রাশি হচ্ছে মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রে জন্ম, ঠিক এটা জানেন আপনি? না না না। আচ্ছা, জানেন না। 76 সালে জন্ম, মানে বর্তমান সময় প্রায় 50-এর কাছাকাছি ওনার বয়স হলো, তাই তো? 49, তাই তো? ওরকম কাছাকাছি। শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যাটা, এটা মায়ের কি আপনি জন্মে থেকেই দেখছেন শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা? মানে যবে থেকে আপনার বোধ হয়েছে তবে থেকে কি মাকে অসুস্থ দেখেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর একটা কারণ আছে বাবা, কারণ আপনার মায়ের ওপর কিন্তু তন্ত্রক্রিয়া হতেই থাকে, এটা কিন্তু আপনি বুঝতেও পারেন, আমি বলছি ঠিক তো? আপনার মায়ের ওপর তন্ত্রক্রিয়া হতেই থাকে, তার কারণ আছে। তার কারণ হচ্ছে আপনার মায়ের ওপর চন্দ্রের ওপর রাহুর দৃষ্টি রয়েছে, ফলে আপনার মা কোনো সিদ্ধান্ত অনেক সময় হঠকারিতার সাথে নেয়, অনেক সময় সিদ্ধান্ত নিতে পারে না, একটা স্থির মনের জায়গা আসতে পারে না। 2, ওনার লগ্নের ওপর কেতু অবস্থান করছে, যার ফলে কি হয়, গুহ্যবিদ্যা বা তন্ত্রক্রিয়া দ্বারা ওনার মস্তিষ্ককে চালনা করা সম্ভব হয়। এর ফলে কি হয়, শত্রু দ্বারা এতবার কাউকে প্রহার করলে সেই ব্যক্তির অসুস্থতা থেকে যায়। এটা জ্যোতিষ শাস্ত্র মতে পুরো গণনা যেটা বেরোচ্ছে, এটা শত্রু দ্বারা ক্ষতির জন্য আপনার মায়ের শরীরটা অসুস্থতা বেশি হয়। 2023 সাল থেকে কেতুর দশা শুরু হয়েছে এবং এটা চলবে 2030 সাল অবধি। সুতরাং এই সময় আপনার মায়ের শরীর স্বাস্থ্য তো খারাপই থাকবে, তার সঙ্গে যদি স্ট্রোক হয় তাহলে ব্রেনে কোনো স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জন্য উপযুক্ত ডাক্তার দেখান, আশা করি ভালো থাকবে, কেমন? আর তারপরও সমস্যা হলে আমার সাথে চেম্বারে যোগাযোগ করতে হবে। জয় মা তারা। দর্শক বন্ধু, আমি প্রত্যেককে সহযোগিতা করি, যারা গ্লোব টিভির পর্দায় ফোন করতে চাইছেন সরাসরি ফোন করুন। দেখুন, ফোন করার জন্য 2টি নাম্বার রয়েছে, আর বুকিং নাম্বার দুটো 9836955394 এবং 9836396305। অনেকে তারাপীঠ শ্মশানে যেতে পারেন না যজ্ঞ করার জন্য, তাদেরকে আমার নিজস্ব বাসগৃহতে যজ্ঞের ব্যবস্থা করার আছে, যাতে তারা সেই যজ্ঞে আহুতি প্রদান করতে পারেন এবং তাদেরকে বসিয়ে আমি ক্রিয়াগুলো করি। যে সমস্ত সবজি বলি দেওয়া ক্রিয়া হয়, কোনো সময় চাল কুমড়ো বলি হয়, কোনো সময় মূলো বলি হয়, কোনো সময় শশা বলি হয়, ইত্যাদি নানা রকম সবজি বলি দিয়ে একটা সবজির সঙ্গে কাজ থাকে। তো এখানে যে ঘটনা লোকনাথ বাবার সেই সময় ঘটেছিল, সেই জায়গায় ফিরে আসি।
অনুষ্ঠান নির্দেশ করছে, অনুষ্ঠান সময় নির্দেশ করছে অনুষ্ঠান শেষ করার জন্য, সেই জন্য। তো লোকনাথ বাবা তখন বলেন, আমি এই কারণেই সে তার মেয়ের বিয়ের ক্ষেত্রে পাত্রকে পছন্দ না করে টাকাটাকেই দেখলো যে পণ বেশি দেবে তার কাছে বিয়ে দেবে, সেই জন্যই জানতে এসেছিল যে 800 টাকার বেশি আমি আর পাবো কিনা। আজ থেকে 200 বছর আগে, মানে বর্তমানে প্রায় 8 লাখ টাকার সমান। তাহলে সেক্ষেত্রে তাকে বাবা লোকনাথ নরমাংস কসাই বললেন। তাই তো ওকে আমি আশ্রম থেকে তাড়ালাম। ইতিমধ্যে কয়েকজন লোক কৌতূহলী হয়ে, মানে বাবার আশ্রমে যারা এগুলো শুনছিলেন, সবই তো বাবার প্রিয়জন নাও হতে পারে, তারা আবার বাবার কথাটা জাজমেন্ট করার জন্য বাবা ঠিক বলেছেন কি ভুল বলেছেন সেই লোকটিকে গিয়ে ধরল। অনুসন্ধানের ফলে জানা গেল বাবা সত্য কথাই বলছেন। একটু লাইনে থাকুন ভাই, একটু লাইনে থাকুন। অনুসন্ধানের ফলে জানা গেল যে বাবা সত্য কথাই বলছেন। লোকটির কন্যার বিবাহের জন্য বরপক্ষ থেকে পণ বাবদ আদায় করা টাকা কত হবে, এটাই 800 পর্যন্ত দর উঠেছে। বাবার কাছে এসেছিল এটার বাড়বে কিনা। লোকটি তখন তার ভুলটা ভাঙল যে মেয়ের এই রকম বিয়ে নিয়ে দর কষাকষি করা ঠিক নয়। ফলে তখন লোকটি অনুতপ্ত হলো, তার বিবেক ফিরে পেল। তারপরই সে বাবার কাছে এলো পুনরায় যে সুপাত্র কোনটি হবে সেটা জানার জন্য। আমি দেখি কলার বন্ধু কে আছেন। জয় মা তারা। জয় মা তারা। হ্যালো স্যার, বলুন। জয় মা তারা। হ্যাঁ জয় মা তারা। আমি একটু ছেলের সম্বন্ধে জানবো। ছেলের সম্বন্ধে জানবেন? আচ্ছা, কি নাম মা আপনার? আমার নাম রীনা রায় নন্দী। রীনা রায় নন্দী। আচ্ছা, ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে গৌরব রায় নন্দী। জন্ম তারিখ গৌরবের? 89 5ই মার্চ। আর মেডিকেলে কলকাতা। টাইমটা বলো মা, জন্ম সময়টা। 2:40 দুপুর। 2:40। আচ্ছা, এখন কি জানার ইচ্ছে? প্রশ্ন কি ছেলের সম্বন্ধে? প্রশ্ন হচ্ছে ও কাজকর্মগুলো মানে কিছুতেই কাজকর্ম ঠিকভাবে হচ্ছে না, মানে পাচ্ছে মন মতো, মানে কেটে 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 যাচ্ছে। এখন তো পুরো বর্ষা। রবিবার জন্মবার? হ্যাঁ হ্যাঁ, রবিবার জন্মবার। আমি যেটা দেখতে পাচ্ছি ওর কর্কট লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রে জন্ম। এটা জানতেন? আজকে প্রথম দিন জানলেন? হ্যাঁ জানতাম। এই যে কাজকর্মগুলো কেটে কেটে যাচ্ছে, এইটা কি একদম 2024 সালের শেষের দিক থেকে কি খুব খারাপ অবস্থা তৈরি হয়েছে? হ্যাঁ স্যার। 2024 সালের শেষের দিক থেকে এই করেছে, কিরকম করেছে, মানে 1 মাস করেছে ছেড়ে দিচ্ছে, মানে কাজের জায়গায় স্থিরতা আসছে না। হ্যাঁ মন মতো ঠিক মতো। আমি তো এখন কাজের জায়গাতে অত বড় ছেলে বলতে পারবো না, মানে কাজের এটাই নেই। দেখো মা, এইটুকু আমি যেটা বুঝতে পারছি ওর হরস্কোপ অনুযায়ী দেখে, জ্যোতিষ শাস্ত্র মতে দশমপতি একাদশে আছে, অর্থাৎ কর্মে উন্নতি এবং কর্মের জায়গায় কোনো ডিস্টারবেন্স আমি পাচ্ছি না মা। কিন্তু যে দশা দিয়ে যাচ্ছে সেই দশা দ্বারা শত্রুপক্ষ দ্বারা ক্ষতি করে ছেলের কাজ বন্ধ করে দেওয়ার সম্ভাবনা প্রবল প্রকার রয়েছে, এবং যার ফলে তোমার কোনো শত্রু রয়েছে, গুপ্ত শত্রু, তাকে হয়তো তুমি চেনেও না, সে কোনো রকম টোটকা বা ক্রিয়া করে ছেলের কাজকর্ম যাতে না হয় এই রকমই ব্যবস্থা করেছে। জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু কোনো সমস্যা নেই, এটা তান্ত্রিক প্রয়োগের দ্বারা খারাপ হয়েছে। তোমাকে কিন্তু এটা কাটানোর জন্য ছেলে যদি না আসে তাহলে ছেলের এক কপি ছবি নিয়ে আমার সাথে যোগাযোগ করতে হয় মা, কেমন? তুমি বুকিং নাম্বারটা লিখে নাও। জয় মা তারা। দুটি বুকিং নাম্বার 9836955394 এবং 9836396305। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের কাছে। সেখানে তো আমার চেম্বার থাকে, এছাড়া হাওড়া ময়দান এবং তারাপীঠে আমার চেম্বার থাকে। এই যে মহাযজ্ঞ করি, এই মহাযজ্ঞের ক্রিয়াও তারাপীঠে এবং আমার নিজস্ব গৃহ মন্দির শ্যামবাজারে হয়। এখন সবাই তো আর তারাপীঠ যেতে পারেন না, তাদের জন্য আমার গৃহতে ব্যবস্থা করতে হয়। মায়াংতন্ত্রে না বলে কিছু হয় না, এই কারণ হচ্ছে কামাখ্যা পীঠ হচ্ছে 51 পীঠের শ্রেষ্ঠ পীঠ, এবং সেখানকারই এই মায়াংতন্ত্রে এমন কোনো কাজ নেই
যেটা সাধ্যের মধ্যে হবে না, সমস্ত অসাধ্য কাজকে সাধন করা যায়। আর প্রত্যেকটা মানুষ জানেন যে আমার কাছে যারা আসেন আমি কিন্তু কাউকে খালি হাতে ফেরাই না, শুধুমাত্র ফিজ অর্থাৎ পারিশ্রমিকটা বেশি রেখেছি যাতে যাদের প্রয়োজন আছে তারাই শুধু আসতে পারেন, এবং তাতে মানুষের প্রয়োজনীয় যা যা জিনিস আমি দিয়ে থাকি কোনো রকম মূল্য কারুর কাছে নিই না, মানুষ উপকার পান এবং তারপরে মানুষ কাছে উপকার মূল্য দিই। প্রত্যেকটা মানুষ জানেন যে আমার কাছে উপকার পাওয়ার পরই তারা মূল্য দেন এবং উপকার পেয়েছেন। যারা একাধিক জায়গায় গিয়ে ঠকেছেন তাদেরকে বলার উদ্দেশ্য একটাই যে আমার এখানে ঠকার কোনো ভয় নেই, যেটা টিভিতে বলি সেটাই চেম্বারে করি। আজকের মতো অনুষ্ঠান এখানে নির্দেশ করছে, সময় নির্দেশ করছে অনুষ্ঠান শেষ করার জন্য। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আগামী দিন আরেকটা বিশেষ পর্ব নিয়ে আসবো লোকনাথ ব্রহ্মচারী। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।